হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ফিরে এসেছি সোলো লেভেলিংয়ের আরেকটি পর্ব নিয়ে। আজকে আমরা দেখব সোলো লেভেলিং সিজন 3 এর পর্ব 7। তাহলে চলুন আজকের পর্বটা শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা জিনহোকে দেখতে পাই। সে বলে, জিন উ, আমি জিন আকে প্রপোজ করতে যাচ্ছি। জিনহোকে দেখানো হয়, সে এটা শুনে পুরো শক হয়ে যায়। জিনহো কন্টিনিউ করে আর বলে, আমি এই ব্যাপারটা নিয়ে পুরো সিরিয়াস। আজকেই হচ্ছে সেই দিন যখন আমি জিন আকে এই আংটিটা দিতে যাচ্ছি। দেখো তো কেমন হবে এটা। জিন আকে এটা পছন্দ করবে? জিনু বলে, ওয়েল, আমি এসব নিয়ে বেশি কিছুই জানি না। জিনহো বলে, আমি একদমই জানি না। আমি একদমই জানি না যে জিন আ কী পছন্দ করে। এই জন্যে আমি সব ধরনের গিফটকে চুজ করে রেখেছি তার জন্যে। অ্যাকচুয়ালি আমি একটা বিল্ডিংকেও তৈরি করছি। যখন জিনা তার মেডিকেল কোর্সকে কমপ্লিট করে ফেলবে, সে সেখানে নিজের জন্য ক্লিনিক খুলতে পারবে। এটা শুনে জিনউ অনেক বেশি শক হয়ে যায় আর বলে, এই একটু থামো। এই যে বিল্ডিংয়ের কথা তুমি বলছো, সেটার আনুমানিক দাম 30 বিলিয়ন নয় তো? এটা শুনে জিনহো অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, কি, তুমি এটা কিভাবে জানো? জিনু এর সম্পর্কে এই জন্যই জানে কারণ সে এই বিল্ডিংয়ের সম্পর্কে আগে থেকেই জানতো। টাইম রিওয়াইন্ড হওয়ার আগে জিনহোই জিনুকে এই বিল্ডিংটা অফার করেছিল। তারপর জিনু জিনহোকে চেয়ার্স করে আর বলে, জিন আকে তোমার সব কিছু দেওয়ার চেষ্টা করো না, বরং তুমি নিজে যেরকম আছো ওই রকমই থাকো, সেটাই সবচেয়ে ভালো হবে। তুমি সত্যি অনেক ভালো, অনেক ভালো একটা ছেলে। আমার মনে হচ্ছে যে সে তোমায় পছন্দ করবে। এটা শুনে জিনহো কান্না করতে থাকে আর বলে, জিনু, আমি কি তোমায় হাক করতে পারি? জিনু বলে, আবারও আগের মতো না, একদমই না। কিন্তু তখনই দেখানো হয় জিনহো কান্না করতে করতে এগিয়ে যায় আর জিনউকে হাক করার জন্যে তার দিকে একটা লাফ দেয়। তারপর সিন শিফট হয় আর রাতের সিন দেখানো হয়। জিনু তার অ্যাপার্টমেন্টের কাছে পৌঁছে যায়। তার বাসায় আসার পরে সে বলে, আমি এসে গেছি। আর তখনই আমরা তার সামনে একটা ছোট বাচ্চাকে দেখতে পাই, যে আসলে আর অন্য কেউ নয়, এটা জিনউয়ের ছেলে হয়ে থাকে, যার নাম সাংসুহো। বন্ধুরা, সাংসুহোকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে আমরা মিস চাহা ইনকে দেখতে পাই। জিনউ তাদের দিকে তাকায় আর বলে, কি, তোমরা এখনও জেগে আছো? মিস চাহাইন বলে, কেন, কেন তুমি বাইরে যাও, ড্রিঙ্ক করো। যেখানে তুমি ড্রিঙ্ক করলেও তোমার মধ্যে ড্রিঙ্কের কোনো প্রতিক্রিয়াই দেখা যায় না। জিনু বলে, আরে তুমি জিনহোকে তো চিনোই, সে বলেছে সে নাকি কোনো গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চায়, এই জন্যেই আমি গিয়েছি তার সাথে দেখা করার জন্যে। চাহাইন বলে, ও আচ্ছা, সে কি ফাইনালি তার মনকে রেডি করে ফেলেছে? জিনু বলে, ওয়েল, দেখা যাক সে কি করে। তারপর জিনু তার ছেলেকে কোলে নেয় আর বলে, দেখে তো মনে হচ্ছে সুহো এখনো বেশি এনার্জেটিক। এত রাত হয়ে গেছে তারপরও। কিন্তু আমার এটা বলো, তাদের দুজন কি করছে? তখনই আমরা চা আইনের পিছনে দুইটা শ্যাডোকে দেখতে পাই, যারা আসলে বেলিয়ান আর ইগ্রিস হয়ে থাকে। তারা দুজনেই একে অপরের সাথে ঝগড়া করছে। বেলিয়ান ঝগড়া করে এই জন্যে যে সে সাংসুহোকে শর্ট ফাইট শেখাতে চায়, যাতে সে বড় হয়ে অনেক ভালো একজন শর্টসম্যান হতে পারে। কিন্তু ইগ্রিস এটা বলে যে এখানে, অর্থাৎ পৃথিবীতে, শর্ট স্কিল চলে না। এখানে তোমার গ্রেডস যত ভালো আসবে সেটাই হচ্ছে ভালো, আর সেটাই তার স্কিল হিসেবে গণ্য করা হবে, বেলিয়ান। তারা দুজনেই এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। ইগ্রিস তাকে পড়াতে চায় আর বেলিয়ান তাকে ফাইট শেখাতে চায়। জিনু এটা দেখে অবাক হয়ে যায় আর বলে, হেই, তোমরাও না? শর্ট স্কিল আর স্কুল লার্নিং থিংস দুইটাই তার জন্য ভালো হবে, কিন্তু আগে তাকে বড় তো হতে দাও, এর আগে তাকে হাঁটা চলা তো শিখতে দাও। এরপর এখান থেকে সিন শিফট হয় আর পরের দিন পুলিশ স্টেশনের সিন দেখানো হয়, যেখানে জিনউ সামনে থাকা কাউকে বলে, চিফ, আপনি আমাকে ডেকেছেন? সামনে আমরা মিস্টার ইউজিনকে দেখতে পাই। সে এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে। মানে এখনও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমি বলে দিচ্ছি, এখন সময় 10 বছরের পরের হয়ে থাকে, অর্থাৎ 10 বছরের পরের সিনগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। মিস্টার ইউজিন জিনউকে ভালো করে সব কিছু বোঝাতে থাকে। সে জিনউকে বলে, আমি শুনেছি যে তুমি অন্য অফিসারদের কাজে নিজের হস্তক্ষেপ করছো, এতটাও করো না হান্টার সাং। জানো নিশ্চয়ই এটা করার পরে অন্যরা আপনার উপরে সন্দেহ করবে। কিন্তু জিনু বলে, আমি এখন আর কোনো হান্টার নই। কিন্তু মিস্টার ইউজিন বলে,
আমায় তো আপনাকে ওটা বলতে ভালো লাগে। তারপরে মিস্টার ইউজিন ওই মেয়েটির কেস অর্থাৎ ওই মেয়েটির বাবা সম্পর্কে জিনুকে জিজ্ঞাসা করতে থাকে। সে জিজ্ঞাসা করে যে, আরে ওই মেয়েটির বাবার সম্পর্কে কোনো খবর পাওয়া যাচ্ছে না, তুমি এর সম্পর্কে কি কিছু জানো? জিনুকে দেখানো হয় সে ডাইরেক্টলি এটাকে মানা করে দেয়, যেমন কি সে এর সম্পর্কে কিছুই জানে না। মিস্টার ইউজিন বলে, হ্যাঁ আমি জানি, যদি তুমি এটা করেও থাকো তারপরও আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে যে তুমি এমনি কোনো খারাপ কিছু করবে না, কিন্তু আমি তোমায় এখানে যে কারণে ডেকেছি। মিস্টার ইউজিন জিনুকে একটা কার্ড দেয় আর বলে, প্রেসিডেন্ট গোগান হি, না, চেয়ারম্যান গোগান হি, তার অবস্থা অনেক বেশি খারাপ, সে অনেক বেশি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই আমার মনে হয় তোমায় তাকে একবার দেখে আসা উচিত। তারপরে সিন শিফট হয় আর আমরা হসপিটালের সিন দেখতে পাই। মিস্টার গানহি অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছে, তার অবস্থা সত্যি অনেক বেশি খারাপ হয়ে থাকে। জিন উ সেখানে আসে, জিন উকে মিস্টার গোগানহি দেখে, ফলে সে তার মাস্ক খোলার চেষ্টা করে যাতে সে তার সাথে কথা বলতে পারে, কিন্তু তার অবস্থা এত বেশি খারাপ থাকে যে সে তার মাস্কটাকেও খুলতে পারে না। এটা দেখে জিনু নিজেই তার অক্সিজেন মাস্ককে খুলে দেয়। মিস্টার গোগানহি বলে, তোমায় দেখে সত্যিই অনেক ভালো লাগলো, তুমি আবারও আবারও আমার সাথে দেখা করার জন্য এসেছো ইয়াং ম্যান, আমি অনেক জায়গায় তোমাকে খুঁজেছি। তখনই দেখানো হয় জিনু আবারও তার কাছ থেকে হোলি ওয়াটার অফ লাইফকে বের করে আর বলে, আপনি যদি চান তাহলে আমি আপনাকে ঠিক করতে পারি। কিন্তু মিস্টার গোগানহি বলে, না, আমি অনেক বেশি সময় ধরে এই জীবনকে কাটিয়েছি, তুমি আমায় 10 বছর জীবন দিয়েছ, এটাই আমার জন্য অনেক বেশি, কিন্তু যেটা আমি চাই সেটা হলো, তুমি বলেছিলে যে এমন একটা দুনিয়া ছিল যেখানে আমরা সবাই হান্টার ছিলাম, আমরা সবাই একসাথে হয়ে কোনো অনেক বড় একটা ডিজাস্টারের সাথে লড়াই করেছি, প্লিজ প্লিজ তুমি কি আমায় সেই দুনিয়াটা দেখাতে পারবে? ওই দুনিয়া, সেটাকে আমি দেখতে চাই, আমায় দেখাও, আমি কেমন ছিলাম, কেমন ছিলাম আমি ওই সময়ে। জিনুকে দেখানো হয় সে কিছুটা স্যাড হয়ে যায় আর বলে, হয়তো আপনার ওই মেমোরিগুলি ভালো লাগবে না, কিন্তু মিস্টার গোগানহি জিনুকে বলে, না, সব কিছু ঠিক থাকবে, আমি নিজেকে সামলে নেব, আমার শুধু এতটুকুই ইচ্ছা যে আমি জানতে চাই যে আমি ওই দুনিয়ায় কেমন ছিলাম আর তুমি কেমন ছিলে। জিনু এখন জানে যে তার কাছে এখন আর কোনো রাস্তা নেই, কোনো ওয়ে নেই তার কাছে, তাই সে মিস্টার গোগানহিয়ের হাতকে ধরে আর সাথেই দেখানো হয় মিস্টার গোগানহিয়ের টাইম রিওয়াইন্ড হওয়ার আগে থাকা সকল স্মৃতিগুলো মনে পড়তে থাকে, সকল মেমোরিজ, যেখানে সে একজন হান্টার ছিল, যেখানে সাং জিন উয়ের সাথে তার প্রথম দেখা হয়, যেখানে তার হত্যা করা হয়, সকল স্মৃতি তার মনে পড়া শুরু করে। আর কিছু সময় পরে এই সব কিছু মনে আসার পরে আমরা দেখি যে মিস্টার গোগানহি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, সে কান্না করতে থাকে, কান্না করতে করতে বলে, আই অ্যাম গ্ল্যাড, আমি খুবই আনন্দিত যে আমি তোমার সাথে আবারও দেখা করতে পেরেছি মিস্টার সাং, এটা সত্যিই অনেক বেশি অনার, এ গ্রেট অনার ছিল যে আমি তোমার মতো একজন হিরোয়ের সাথে কাজ করতে পেরেছি। এটা বলার পরেই মিস্টার গোগানহি এখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জিনও তাকে রেস্ট ইন পিস বলে, সাথে বলে, আপনি অনেক লোকজনদেরকে সাহায্য করেছেন, ফলে এমনিও আপনি একজন হিরো মিস্টার গোগানহি। সিন শিফট হয় আর আমরা জিনুকে হাসপাতালের বাইরে দেখতে পাই। তখনই তার ফোন বাজে, তার ফোনের মধ্যে অন্য কেউ নয়, চা ইন থাকে। চা ইন বলে, ডেয়ার সুহো। জিনু বলে, কি কি হয়েছে তার সাথে? চাইন বলে, আমাদের ছেলে সুহ, সে বাতাসের মধ্যে উড়ছে। তখনই আমরা সুহুকে উড়ন্ত অবস্থায় দেখতে পাই, ঘরে থাকা সকল জিনিসপত্রকে সে তার সাথে উড়িয়ে চারদিকে ছড়িয়ে পুরো ঘরকে এলোমেলো করে দিচ্ছে, সে পুরো ঘরের অবস্থা অনেক খারাপ করে ফেলেছে। বেলিয়ান আর ইগ্রিসও তাকে ধরার চেষ্টা করতে থাকে। এর মানে হলো সুহ এত বেশি পাওয়ারফুল যে সে এখনো হাঁটতে পারে না, কিন্তু এর আগেই সে উড়তে শিখে গিয়েছে। চাইনের কথা শুনে জিনু কিছুটা টেন্স হয়ে যায়, কিন্তু তখনই তার জিনহোয়ের কথা মনে পড়ে। জিনহো বলেছিল, তোমার ছেলেই তাই না, তুমি দেখো যখন সে এই পৃথিবীর মধ্যে আসবে সে এসেই দৌড়ানো শুরু করে দিবে। এটা ভাবার পর সে চাহিনকে বলে, ইটস ফাইন, এত চিন্তা করো না, আমি এটাকে সামলে নেব, আমি তাকে ভালো করে শিখিয়ে দেব কিভাবে আসমানের মধ্যে উঠতে হয়। এটা শুনে মিস চা ইন অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, কি, তুমিও উঠতে পারো? জিন উ বলে, আমি কি এটা তোমাকে বলিনি?
ঠিক আছে, ঠিক আছে, আমি খুব জলদি বাসায় আসছি। সিন শিফট হয় আর আমরা জিনুয়ের ঘরের সিন দেখতে পাই। বিলিয়ন আর ইগ্রিস এখনও লড়াই করছে। বিলিয়ন বলতে থাকে ইয়াং লর্ড এখন উঠতে পারে, এর মানে এখন তাকে এরিয়াল কমব্যাট শেখাতেই হবে। কিন্তু ইগ্রিস বলে তোমার কথার মানেটা কি? কি নিয়ে তুমি কথা বলছো? যদি সে উঠতে পারে এর মানে যখন সে বড় হয়ে যাবে সে একজন এক্সিলেন্ট পাইলট হতে পারবে। ঘরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে থাকে। সুহো এখনও বাতাসের মধ্যে উড়ন্ত অবস্থায় থাকে আর চা ইন কান্না করতে থাকে আর বলে প্লিজ প্লিজ তাড়াতাড়ি বাসায় ফিরে এসো, তাড়াতাড়ি এসো। এরপর সিন শিফট হয় আর আমরা জেজু আইল্যান্ডের সিন দেখতে পাই। আমরা অ্যান্ড কুইনের আওয়াজ শুনতে পাই। অ্যান্ড কুইন বলে এখানে কিছুই নেই, কিছুই নেই খাওয়ার জন্যে। আমার যে চিলড্রেন রয়েছে তারা একে অপরকে খেয়েই জীবিত আছে এই জায়গার মধ্যে। আমরা এভাবেই সাস্টেইন করতে পারবো না। আমাদের কোনো নতুন জায়গাকে খুঁজতে হবে, বাইরে যেতে হবে। যদি আমরা এটা না করি তাহলে আমরা সবাই সবাই একসাথে এখানেই মারা যাব। আমার কোনো এমন একটা আলটিমেট সোলজারের প্রয়োজন যে আমার এই আর্মিটাকে লিড করতে পারবে। আর তখনই সে একটা বড় ডিমের দিকে তাকায় যেখানে বেরু ছিল। বেরুকে দেখানো হয় বেরু তার ফার্স্টকে মনে করতে থাকে যখন সে প্রথমবার তার ঘুম থেকে জেগেছিল অথবা ডিম থেকে বের হয়েছিল। সে ডিম থেকে বের হওয়ার পর থেকেই সবাইকে মারছিল, সবাই তাকে ভয় পাওয়া শুরু করেছিল। বীরু বলে তাহলে এভাবে এভাবে হয়েছে আমার জন্ম। আমার জন্ম এই জন্যই হয়েছিল যাতে আমি অন্যদেরকে মারতে পারি। যে কোনো লিভিং বিং হোক না কেন সে যদি আমায় একবার দেখে ফেলতো তাহলে তার ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। সে আমায় অনেক বেশি ভয় পেত। কিন্তু এটা প্রথমবার ছিল, প্রথমবার ছিল যখন কোনো এক মানুষ আমার সামনে আসলো আর সে আমায় একটুও ভয় পায়নি। আর তখন থেকে এই পর্যন্ত অনেক সময় কেটে গিয়েছে, অনেক বছর, অনেক দিন কেটে গিয়েছে যখন এরকম দ্বিতীয়বার হচ্ছে কোনো এক মানুষ আমায় দেখে আবারও আবারও একটুও ভয় পাচ্ছে না। আর তখনই তার সামনে আমরা সাংসুহোকে দেখতে পাই, মানে জিন উয়ের ছেলেকে দেখতে পাই, যে বেরুয়ের দিকে অনেক আনন্দের সাথে তাকাচ্ছিল। কিন্তু বেরুয়ের এটা কিছুটা আজব লাগে। বেরু যেখানেই যায় সুহো তার পিছনে পিছনে যায় আর তার দিকে তাকাতে থাকে আর বলতে থাকে অ্যান্ড অ্যান্ড। সে যেহেতু এখনো বাচ্চা তাই সে ভালোভাবে উচ্চারণ করতে পারে না, তাই সে অ্যান্টের জায়গায় অ্যান্ড বলে দেয়। বেরু তার কাছ থেকে বারবার পালানোর চেষ্টা করে কিন্তু বারবার সুহো তার কাছাকাছি এসে যায় আর তাকে ডাকতে থাকে। আর তখনই দেখানো হয় দৌড়াতে দৌড়াতে বেরু একবার ঘরের ছাদের মধ্যে চলে যায়। সুহো আবারও তার পিছু পিছু সেখানে চলে যায় আর তাকে ডাকতে থাকে। বেরু ভাবে হাউ স্ট্রেঞ্জ, লিটল কিং সবসময় আমায় কেন ফলো করে। ওই সময় সেখানে ইগ্রিস চলে আসে আর সে বলে এটা খুবই সোজা কথা, সে তোমায় পছন্দ করে। তুমি একটা অ্যান্ট যার দেহ একটা সাধারণ মানুষের চাইতেও বড় আর যে কথা বলতে পারে, উঠতে পারে, হাঁটতেও পারে। ফলে এমন কোনো বাচ্চা থাকবে না যে তোমায় দেখে আকর্ষণ অনুভব করবে না। এটা শুনে বেরু কিছুটা খুশি হয় আর বলে কি আমি হাঁটতে পারি, কথা বলতে পারি, উঠতে পারি, এই জন্যেই কি আমাদের লিটল কিং আমাকে পছন্দ করে? তারপরেই সিন শিফট হয় আর আমাদের শ্যাডোদের দুনিয়া অর্থাৎ ওয়ার্ল্ড অফ রেস্টের সিন দেখানো হয়। সেখানেই বেরু থাকে। বেরু বলে আমাদেরকে আমাদের প্ল্যানটা কিছুটা পরিবর্তন করতে হবে। আর ওইখানেই আমরা জিনুয়ের অনেক বড় একটা মূর্তি দেখতে পাই। বেরুয়ের পাশে বিয়ার ডোয়ার্ফস থাকে। ওই বিয়ার ডোয়ার্ফস বলে কিন্তু কমান্ডার আপনি এটা কেন করতে চান? এই প্ল্যানটা তো আপনি কতদিন ধরে ভাবছিলেন, কতদিন ধরে কত বেশি পরিশ্রম করছেন এই প্ল্যানটার জন্যে। আপনি তো বলেছেন যে আমাদের কিংয়ের 32 নম্বর বার্থডে আসতে যাচ্ছে, তার গিফটের অনুযায়ী আপনি তাকে এটা দিতে যাচ্ছেন। বেরুকে দেখানো হয় সে বলে আমি এই প্ল্যানটাকে ক্যান্সেল করতে যাচ্ছি না, আমি বলছি যে এই মূর্তির মধ্যে কিছুটা ইমপ্রুভমেন্ট করতে হবে, কিছুটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজনীয়তা আছে। আর সাথে সে বিয়ার ডোয়ার্ফসকে কিছু তৈরি করতে বলে। এটা শুনে ওই ডোয়ার্ফস বলে হ্যাঁ আপনি যদি এরকম চান তাহলে এরকম করা সম্ভব, কিন্তু এর জন্যে আমার আরও কিছু লোকের প্রয়োজন হতে পারে।
আপনার কি মনে হয় আমরা কি ওই সকল ডিমন্সদের ডেকে আনবো যাদেরকে আর্কিটেক্ট ডিমন ক্যাসেলের মধ্যে আটকে রেখেছিল? বেরুকে দেখানো হয়, সে তাকে পারমিশন দিয়ে দেয়। তারপরেই সিন শিফট হয় আর আমরা কিছু লোকজনদের দেখতে পাই যারা গাড়ির মধ্যে বসে কিছু নিয়ে আলোচনা করতে থাকে। তারা এখন জিনুয়ের ঘরের বাইরে থাকে। তাদের সবাইকে জিনুয়ের কারণে অনেক বেশি প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে। এই জন্যেই এখন তারা এসেছে জিনুয়ের ঘরের মধ্যে আক্রমণ করার জন্যে। তারা অনেক বেশি অবাক হয়ে থাকে এটা দেখে যে জিনু একজন এত বড় পুলিশ অফিসার, এত বড় একজন লোক, কিন্তু তার ঘরের চারপাশে কোনো সিকিউরিটি কোনো কিছুই নেই, এমনকি কোনো সিসিটিভিও নেই। তখনই দেখানো হয় কিছুক্ষণ পরে তারা জিনউয়ের ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু তখনই তাদের পিছন থেকে তারা কিছু একটা জিনিসকে অনুভব করে। আর ওখানে আর কেউ নয়, আমরা বীরুকে দেখতে পাই যে ওই লোকগুলোকে সেখান থেকে চুপচাপ নিয়ে যায় আর তাদের অনেক খারাপভাবে মারতে থাকে। তাদের মুখ নাক থেকে রক্ত বের হওয়া শুরু করে আর তাদের বলে, "শ্শ্, চুপ থাকো, একটু আওয়াজ করো না, লিটল কিং মাত্রই ঘুমানোর জন্য গিয়েছে। আমার মনে হয় না যে এই সময়ে কোনো আনওয়ান্টেড গেস্টকে এখানে আসা উচিত।" আর তারপরই সে ওই গুন্ডাদেরকে ওইখানেই মেরে ফেলে। সিন শিফট হয় আর আমরা আবারও শ্যাডো ওয়ার্ল্ড অর্থাৎ ওয়ার্ল্ড অফ রেস্টের সিনকে দেখতে পাই। ওইখানেই এখন এসিল আর তার বাবা চলে এসেছে। তারা এখানে জিনুয়ের মূর্তিটিকে তৈরি করার জন্য সাহায্য করতে এসেছে আর তাদের সাহায্যের সাথেই জিনুয়ের ওই মূর্তিটা তৈরি হয়ে যায়, যেটা বেরুয়ের নতুন প্ল্যান ছিল। তার কথার অনুযায়ী তারা মূর্তিটিকে তৈরি করে ফেলে। সকল শ্যাডোজদের দেখানো হয় যারা সামনের দিকে তাকিয়ে অনেক বেশি খুশি হতে থাকে, অনেক আনন্দ পেতে থাকে আর শুধু সামনের দিকে তাকিয়ে বলে, এটা তো সত্যি অনেক বেশি অ্যামেজিং, অনেক বেশি ভালো হয়েছে। আই এম শিওর, আমি নিশ্চিত যে আমাদের কিং এটা দেখে অনেক বেশি খুশি হবে। আর তখনই আমরা জিনুয়ের ওই মূর্তিটি দেখতে পাই আর তার হাতের মধ্যে সাংসুহো অর্থাৎ তার ছেলেকে দেখতে পাই। সকল শ্যাডোজরা এটা দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, সবাই শুধু চেয়ার করছিল। ওইখানেই আমরা বেরুকে দেখতে পাই, সেও অনেক বেশি খুশি হয় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। আর সে ভাবে যখন সে অর্থাৎ আমাদের লিটল কিং এই দুনিয়ার মধ্যে আসবে ফিউচারের মধ্যে, তখন সে এটা দেখে অনেক বেশি খুশি হবে। তখনই আমরা বেরুয়ের পিছনে সুহোকে দেখতে পাই, সেও সেখানে চলে আসে আর সেখানে সবার সাথে চেয়ার করতে থাকে। বেরু যখন তার আওয়াজ শুনে সে অনেক বেশি শক হয়ে যায়। তখনই দেখানো হয় একটা একটা করে ওখানে থাকা সকলে সুহোকে দেখতে পায়। কিছুক্ষণ পরেই যখন তারা বেরু আর সুহোয়ের দিকে তাকায়, তারা অনেক বেশি অবাক হয়ে যায়। সুহো আবারও আগের মতো বেরুয়ের পিছনে পিছনে যেতে থাকে আর অ্যাম্প অ্যাম্প বলে ডাকতে থাকে। সিন শিফট হয় আর কিছুক্ষণ পরে আমরা সুহোয়ের স্কুলের সিন দেখতে পাই। সেখানে মিস চাহিনকে সুহোয়ের ম্যাডাম ডেকে থাকে। সুহোয়ের ম্যাডাম বলে, সুহোয়ের মা আপনি, তাই তো? এটা একটু দেখুন প্লিজ, আপনার ছেলে সুহো এই ছবিগুলোকে এঁকেছে। চাহিনের মাথার মধ্যে কিছুই আসছিল না, সে কিছুই বুঝতেই পারছিল না। সে শুধু বলে, ছবি? আসলে কি সমস্যা ওই ছবিগুলোর মধ্যে? ওই ম্যাডাম বলে, যখন তার ড্রয়িং টিচার তাকে বলেছিল তার বন্ধুদের ছবি আঁকতে, তখন সে এই ছবিগুলো এঁকেছিল। ওই ছবির মধ্যে আমরা বেরুকে দেখতে পাই যে সুহুয়ের সাথে খেলাধুলা করছে। এটা থেকে চাহিন ভাবে আর একটু ভালো করে তাকিয়ে বলে, এখানে যে পিঁপড়েটি আছে সে দুই পায়ের মধ্যে হাঁটতে পারছে, তার মানে? তখনই ওই টিচারটি বলে, দেখুন এছাড়াও আরও অনেকগুলো ছবি আছে যেগুলোকে সে এঁকেছে। চাহিনকে দেখানো হয় সে একটা একটা করে ওইখানে থাকা সকল ছবিগুলো দেখতে থাকে, যেখানে টাস্ক ইগ্রিস থেকে শুরু করে সবার ছবি থাকে। আর যখন তাকে তার পরিবারের ছবি আঁকতে বলা হয়েছিল, তখন সে জিনউ আর চাইনের সাথে সকল শ্যাডোজদের ছবি এঁকেছিল। আর শুধু এটাই নয়, যখন তাকে আলাদা আলাদা সিনারিও দেওয়া হয়েছিল, তখন সব জায়গায় সে তার সাথে তার পরিবারের সাথে ওই শ্যাডোজদের ছবিও আঁকে। যখন সুহের টিচার তাকে জিজ্ঞাসা করেছিল যে সে এই ধরনের ছবি কেন বারবার আঁকে, তখন সুহ বলে যে তার মা, তার বাবা ও তার সাথে অনেক বড় একটা বাবা আছে যে মাটির নিচে আছে। ওই ম্যাডাম বলে, আমাদের তো প্রথম প্রথম মনে হয়েছিল যে সে এগুলো আমাদের সাথে মজা করছে, কিন্তু পরে আমরা বুঝতে পেরেছি যে তার কাছে কিছু ইউনিক অ্যাবিলিটিস রয়েছে। তারপরে সিন শিফট হয় আর আমরা আবারও
পুলিশ স্টেশনের সিন দেখতে পাই, যেখানে সকল জিনুয়ের কলিগ তাকে কংগ্রাচুলেট করে, কারণ সে তার প্রমোশনকে অ্যাকসেপ্ট করে ফেলেছে। কিন্তু একটা লোক তাকে জিজ্ঞাসা করে, স্যার আসলে কি প্রবলেম ছিল? এতদিন আপনাকে বারবার প্রমোশন নেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু প্রত্যেকবার আপনি প্রমোশনকে রিজেক্ট করেছিলেন। এইবার এরকম কি হয় যে আপনি প্রমোশনকে অ্যাকসেপ্ট করে ফেলেছেন? জিনু বলে, কারণ আমার কাছে এইবার এরকম কোনো রিজনই নেই যে আমি আমার প্রমোশনকে রিজেক্ট করে দেব। তারপরে সিন শিফট হয়, আর রাতে আমরা জিনউয়ের ঘরের সিন দেখতে পাই। জিনু এসে সুহোয়ের তৈরি ওই সকল ছবিগুলো দেখতে থাকে, আর সাথেই সে বলে সে এত ছোট, তাও সে এত ভালো ছবি আঁকতে পারে। সত্যি সত্যি ড্রয়িং করাতে সুহোয়ের ট্যালেন্ট অনেক ভালো। কিন্তু চাহিনকে দেখানো হয়, সে বলে এটা কোনো মজা নয়, খুবই সিরিয়াস একটা ম্যাটার, আগে তুমি সকল ছবিগুলোতে দেখো। সুহো বলে যে ওইখানে যে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে তার নিচে নাকি অনেক বড় একটা বাবা রয়েছে, এর কি মানে হতে পারে? জিনুকে দেখানো হয়, সে এটা শুনে হাসতে থাকে। কিন্তু তখনই মিস চাহিন বলে, কি তুমি হাসছো কেন? এটা মজার কোনো বিষয় নয়। আর তুমি কি এটা জানো, স্কুলের মধ্যে যে বাকি বাচ্চাগুলো আছে তারা তাকে ভয় পাচ্ছে। যখনই কোনো বাচ্চা তার কাছাকাছি আসার চেষ্টা করে, তার ক্লোজ হবার চেষ্টা করে, জানি না কেন তাদের এক্সপ্রেশন হঠাৎ করেই পুরো বদলে যায়, তাদের কেউ কিছুই করে না। তারপরেও কেন জানি এটা হচ্ছে। কিন্তু জিনুকে দেখানো হয়, সে ভাবতে থাকে হয়তো এটা এই জন্যই হচ্ছে, কারণ বাচ্চাদের সেন্সেস অনেক ভালো হয়ে থাকে, আর এই জন্যই হয়তো তারা একজন মনার্কের পাওয়ারকে অনুভব করে ফেলেছে। আর হয়তো এই জন্যই তারা সুহোকে এখন অ্যাভয়েড করছে, কারণ তারা শ্যাডোদেরকে অনুভব করতে পারে। যে পাওয়ার আমার মধ্যে ছিল সেই পাওয়ার এখন সুহোয়ের মধ্যে চলে গিয়েছে। আর যেভাবে তার পাওয়ার বাড়ছে, যদি তার অজান্তেই এভাবে তার পাওয়ার বাড়তে থাকে, তাহলে তো এই দুনিয়ার মধ্যে অনেক বড় একটা সুনামি আসতে পারে, অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, অথবা হতে পারে সুহো তার নর্মাল জীবনকে কাটাতেই পারবে না। সুহোকে দেখানো হয় সে এখন কিছুটা বড় হয়ে গিয়েছে, সে তার বিছানার মধ্যে ঘুমাচ্ছিল। তখনই জিন ও সুহোয়ের কাটানো সকল পুরনো স্মৃতিগুলোর কথা মনে করতে থাকে, তার আঁকা ছবিগুলোর দিকে তাকাতে থাকে, সকল ছবিগুলো দেখতে থাকে যেখানে সে শ্যাডোজদের সাথে ছিল। মিস চাইন বলে, হানি তুমি কি করার কথা ভাবছো? জিনু বলে, যতক্ষণ পর্যন্ত শুভ বড় হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত সে অন্যদের মতো নিজেদের জীবনকে কাটাতে পারবে না, অথবা তার জীবনে কোনো সমস্যা তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত তার গ্রো সঠিকভাবে হবে না। আমি শ্যাডোজদের সাথে জড়িত তার সকল স্মৃতিগুলোকে সিল করতে যাচ্ছি। আর তখনই সে বেরুকে ডাকে, আর তাকে ছবিগুলো দিয়ে বলে, দেখো দেখো এই সবগুলো তোমার জন্য শুভ এঁকেছে। বেরু প্রথম ওই ছবিগুলোর দিকে তাকায়, আর ওই ছবিগুলোকে দেখে সে অনেক বেশি কান্না করতে থাকে, আর কান্না করতে করতে বলে, মাই কিং, শুধু একবার, শেষবারের জন্য আমাকে লিটল কিংকে বিদায় জানানোর অনুমতি দিন। আর তখনই দেখানো হয় কিছুক্ষণ পরে বেরু সুহোকে ঘুমানো অবস্থায় দেখতে থাকে, তার দিকে তাকিয়ে সে কান্না করতে থাকে, ইমোশনাল হয়ে যায়, আর বলে, লিটল কিং, আমি সকল শ্যাডোজদের তরফ থেকে আপনাকে বিদায় জানাচ্ছি। ফেয়ারওয়েল মাই লিটল কিং। সুহোকে দেখানো হয় সে ঘুমন্ত অবস্থায় বলে, কমান্ডার আর্মড। বেরু বলে, এটা আমার জন্যে অনেক অনারের বিষয় ছিল, যেটা হলো লিটল কিংকে সার্ভ করা। ভালো মতো থাকবেন মাই লিটল লর্ড, প্লিজ বি হেলদি মাই লিটল কিং। আর এরই সাথে আমরা একটা একটা করে সকল শ্যাডোজদের দেখতে পাই, সবাই দুঃখী হয়, কান্না করতে থাকে। আর তখনই জিনউ সুহোয়ের কপালের মধ্যে তার হাত রাখে, আর এরই সাথে সে সুহোয়ের সকল স্মৃতিগুলোকে সিল করে দেয়। একটা একটা করে সুহোয়ের ঘুমন্ত অবস্থায় সে তার সকল স্মৃতিগুলো ভুলে যেতে থাকে। সিন শিফট হয়, আর আমরা কিছু বছর পরে সুহোকে তার স্কুলের মধ্যে যেতে দেখতে পাই। এখন সে আর ছোট নেই, এখন সে বড় হয়ে গিয়েছে। বন্ধুরা, সুহোয়ের এই বড় রূপ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। পরবর্তী পর্বগুলোকে দেখার জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন। আর আপনাকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।